আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি ডাবল অ্যাকাউন্টের গত ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সিস্টেমে স্ট্রাকচারগুলো দিয়েছিলাম। আমি বলেছিলাম পরের ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আজকে সেই স্ট্রাকচার অনুযায়ী আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। এই এক্সাম্পলটা বহুল প্রচলিত এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এসেছে ফাইনাল পরীক্ষায়। তো আমি যেভাবে বলেছিলাম আমি সেভাবে এখন সলিউশনটা শুরু করব। তার আগে দেখে নিই আমাদের প্রশ্নে কি দেয়া আছে। আমি আরেকটু বলি, আমি যখন স্ট্রাকচারগুলো দিয়েছিলাম আমি অত্যন্ত সংক্ষেপে দিয়েছিলাম। তো সেই স্ট্রাকচার মধ্যে সবকিছু থাকবে, তোমরা একটু দেখে নাও প্রশ্নে কি কি আছে এবং আমরা সেগুলো কিভাবে কোশ্চেন দেব। তো আমরা দেখি the trial balance of IRA Electric Company as on June 30, 2019. এটা কোম্পানি না, ইলেকট্রিক কোম্পানি। এটা ইরা আছে, লেখা আছে ইরা। এর যা কিছু লেখা থাক না কেন, নামে কিছু যা আসে না। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। তোমরা জানো যে ট্রায়াল ব্যালেন্সে 4 ধরনের আইটেম থাকে। ট্রায়াল ব্যালেন্সে দুইটা দিক, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট দিকে সাধারণত থাকে এক্সপেন্স এবং অ্যাসেট গুলো, এক্সপেন্স এবং অ্যাসেট। আর ক্রেডিট দিকে থাকে ইনকাম এবং লায়াবিলিটি, ইনকাম এবং লায়াবিলিটি। তাহলে এদিকে থাকবে এক্সপেন্স এবং অ্যাসেট, এদিকে ইনকাম এবং লায়াবিলিটি। তোমরা এখন অনার্সের শেষ পর্যায়ে আছো, নাম দেখলেই তোমাদের চেনা উচিত কোনটা ইনকাম, কোনটা এক্সপেন্স, কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি। তারপরে আমি বলে দিলাম ডেবিট সাইডে থাকবে এক্সপেন্স এবং অ্যাসেট। আমরা দেখি মেশিনারি। মেশিনারি কি? এটা অবশ্যই অ্যাসেট। মেশিনারি ডিউরিং দ্য ইয়ার, এখানে বলা আছে মেশিনারি আপ টু 36, 2018, অর্থাৎ গত বছর আমাদের মেশিনারি ছিল 50,000, এই বছরে 10,000, 60,000 মেশিনারি। 50 আর 10 মেশিনারি কি? এটা অবশ্যই ফিক্সড অ্যাসেট। আর ফিক্সড অ্যাসেট কোথায় যাবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। ল্যান্ড এটা অবশ্যই অ্যাসেট। গত বছর পর্যন্ত তোমার ল্যান্ড ছিল 18,000, ল্যান্ড অ্যাকোয়ার্ড দিস ইয়ার, এই বছরে কেনা হয়েছে 6,000। গত বছর ছিল 10,000, এই বছর কেনা হচ্ছে 6,000, মোট 16,000। ল্যান্ড কি? এটা অবশ্যই ফিক্সড অ্যাসেট। কোথায় বসবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। মেন্স আপ টু 36, 2018, গত বছর পর্যন্ত মেন্স ছিল 20,000, মেন্স ডিউরিং দ্য ইয়ার 5,000। আর মেন্সটা কি? প্রশ্ন হতে পারে মেন্সটা কি। দেখো, এটা একটা ইলেকট্রিক কোম্পানি। মেন্স মানে হচ্ছে সঞ্চালক লাইন, যে লাইন দিয়ে, যে পথ দিয়ে তোমার ঘরে ইলেকট্রিসিটি পৌঁছাবে। আমি যদি বলি যে ধরো ইলেকট্রিক কোম্পানিটা তোমার, তুমি ইলেকট্রিসিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে, বিনিময়ে টাকা নেবে। তো ইলেকট্রিসিটি কিভাবে পৌঁছে দিবে? ব্যাগে করে? মোটেই না। বাসে করে? ট্রাকে করে? মোটেই না। ইলেকট্রিসিটি পৌঁছানোর জন্য তোমার ইলেকট্রিক লাইন লাগবে, পোল বসাতে হবে, তার থাকতে হবে। দিস ইজ কল্ড মেইনস। অনুরূপভাবে তোমার যদি এটা ওয়াসা থাকতো, অর্থাৎ ওয়াটার সাপ্লাই কোম্পানি, তোমার মেইনস হতো পাইপ। মানুষের বাসায় পানি কিভাবে পৌঁছে দিবে? বালতিতে করে? মাথায় করে? বাসে করে? ট্রাকে করে? না। ওয়াসা তার পানি, বা তোমার যদি পানি সাপ্লাই কোম্পানি থাকে তো এই মাটির নিচ দিয়ে লাইন করবে, মাটির নিচ দিয়ে লাইন করবে, সেই লাইনের মধ্যে দিয়ে পানি যাবে বাড়িতে বাড়িতে। এটাকে বলা হবে মেন্স। তবে মেন্স শব্দটা হচ্ছে সঞ্চালক লাইন, অর্থাৎ যে লাইন দিয়ে, যে পথ দিয়ে তুমি তোমার পণ্য মানুষের কাছে পৌঁছে দিবে। এখন আবার বলতে পারো পণ্যটা কি? পণ্য মানে হচ্ছে যেটা নিয়ে তুমি কারবার করছো। পণ্য অনেক কিছু হতে পারে। তোমার একটা রেফ্রিজারেটর কোম্পানি, তুমি ফ্রিজ বিক্রি করছো, ফ্রিজই তোমার পণ্য। তোমার ইলেকট্রিসিটি কোম্পানি, তুমি ইলেকট্রিসিটি বিক্রি করছো, এটাই তোমার পণ্য। তোমার একটা চালের দোকান আছে, তুমি চাল বিক্রি করছো, এটাই তোমার পণ্য। তোমার ওয়াটার সাপ্লাই কোম্পানি, তুমি পানি সাপ্লাই করছো, এই পানিটাই তোমার পণ্য।
তাহলে এখন আসি, মেন্স বলতে বোঝানো হচ্ছে সঞ্চালক লাইন। সঞ্চালক লাইন কি? অবশ্যই অ্যাসেট। অ্যাসেট মানে কি? যা ব্যবহার করে তুমি ইনকাম করবে। এই সঞ্চালক লাইন, এটা ব্যবহার করে তুমি পণ্য পৌঁছে দিচ্ছ, আর এই সঞ্চালক লাইন তুমি একবার বসিয়েছো, এটা বছরের পর বছর, কখনো কখনো শত বছর পার হয়ে যায়। তাহলে এটা কি? অ্যাসেট। অবশ্যই ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কি? যে সমস্ত অ্যাসেটের আয়ুষ্কাল 1 বছরের অধিক সময়। মেন্স, নিশ্চয়ই তুমি ইলেকট্রিক লাইন অর্থাৎ পোল এই বছরে বসানোর পর সামনের বছর উঠিয়ে ফেলবে না। একটা পোল বসালে বছর পর বছর চলে, তার মানে এটা মেন্স হচ্ছে ফিক্সড অ্যাসেট। এরপরে আসো স্টোর অন হ্যান্ড। তোমার স্টোরে, হাতে স্টোরের জিনিসপত্র আছে। স্টোরে কি থাকে? তোমার একটা চালের দোকান থাকলে চালে স্টোরে কি থাকবে? চাল। তোমার একটা মুদির দোকান থাকলে তোমার স্টোরে কি থাকবে? চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন এটসেট্রা। তেমনি ভাবে একটা ইলেকট্রিক লাইনে, ইলেকট্রিসিটি কোম্পানির স্টোরে কি থাকবে? থাকবে তার, থাকবে নাট বল্টু, থাকবে পোল ইত্যাদি। স্টোর অ্যান্ড হ্যান্ড। আর স্টোরে মাল থাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ব্যবহার করার জন্য। তার মানে এখানে এটা অবশ্যই অ্যাসেট এবং এটা কারেন্ট অ্যাসেট, কেননা এটা স্থায়ী না। যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে এটা কম বেশি হবে, কাজে লাগাতে হবে। ক্যাশ, ক্যাশ তো জানোই কারেন্ট অ্যাসেট। কস্ট অফ জেনারেটিং ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি উৎপাদন করতে হলে খরচ হয়, তাহলে এটা হচ্ছে খরচ। কস্ট অফ ডিস্ট্রিবিউটিং ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি সঞ্চালন করতে পাঠাতে খরচ। রেন্ট অ্যান্ড ট্যাক্স, ভাড়া, কর। ম্যানেজমেন্ট এক্সপেন্স, প্রতিষ্ঠান ম্যানেজ বা চালানোর খরচ, তাহলে এটা এক্সপেন্স। তাহলে 1টা 2টা 3টা 4টা এক্সপেন্স। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, সুদ, এটা একটা খরচ। ইন্টারিম ডিভিডেন্ড, লভ্যাংশ প্রদান। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এটা হচ্ছে খরচ। ক্যাশ এট ব্যাংক, অ্যাসেট, তবে কারেন্ট অ্যাসেট। ডেটর্স ফর কারেন্ট সাপ্লাই, কারেন্ট সাপ্লাই দিয়ে ডেটর্স তৈরি হয়েছে, অর্থাৎ ডেটর্স কারেন্ট অ্যাসেট। আমরা জানি ডেটর্স মানে দেনাদার, দেনাদার মানে অ্যাসেট। এখন ফর কারেন্ট সাপ্লাই, ডেটর্স কিভাবে সৃষ্টি হয়? তুমি তোমার পণ্য বাকিতে বিক্রি করলে দেনাদার তৈরি হয়। তোমার যদি মুদির দোকান থাকে, তুমি মুদির জিনিসপত্র বাকিতে বিক্রি করলে দেনাদার তৈরি হবে। তোমার যদি একটা হাসপাতাল থাকে, হাসপাতালকে যদি রোগীকে চিকিৎসা দাও বাকিতে, তাহলে সেটা দেনাদার তৈরি হবে। তোমার ইলেকট্রিক কোম্পানি ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়েছো, এখনো টাকা পাওনি, পাওয়া যাবে, তো এটাই ডেটর্স। সুতরাং ডেটর্স লিখলে আমরা বুঝতাম ফর কারেন্ট সাপ্লাই, কারেন্ট সাপ্লাইয়ের কারণে ডেটর্স তৈরি হয়েছে, কেননা এটা ইলেকট্রিক কোম্পানি। এই কথাটা অতিরিক্ত লেখা হয়েছে, না লিখলেও আমরা বুঝতাম এটা অবশ্যই ইলেকট্রিক সাপ্লাইয়ের কারণে ডেটর্স তৈরি হচ্ছে, দেনাদার তৈরি হচ্ছে। ক্রেডিট সার্ভিস শেয়ার ক্যাপিটাল, মূলধন, শেয়ার মূলধন। 6% ডিবেঞ্চার, ঋণপত্র, এটাও লায়াবিলিটি, এটাও লায়াবিলিটি। সানডি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার, অবশ্যই কারেন্ট লায়াবিলিটি। একটা শব্দ খেয়াল করো তোমরা, এখানে লেখা আছে ডেটর্স, আসলে এটা কিন্তু আমেরিকান ভার্সন নাই, এটা আমরা এখনো ব্রিটিশ সিস্টেমে আছি। আমরা জানতাম এটা বেসিক্যালি অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আসলে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেটর্স বলা হচ্ছে। তেমনি ভাবে ক্রেডিটর্স, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিটর্স বলা হচ্ছে, এটা ব্রিটিশ ওয়ার্ড। ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট, অবচয় সঞ্চিতি তহবিল। নিট রেভিনিউ অ্যাকাউন্ট 3000, এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে বলবে। সেল অফ কারেন্ট, কারেন্ট বিক্রি করেছো, তোমার ইলেকট্রিক কোম্পানি কারেন্ট বিক্রি করেছো, এটাই তোমার ইনকাম, এটাই তোমার রেভিনিউ। রেন্ট অফ মিটার, এটাও একটা ইনকাম। ইলেকট্রিসিটি কোম্পানি রেন্ট বাবদ একটা চার্জ নাই, মিটার রেন্ট, প্রত্যেক বাসায় মিটার থাকে, মিটারের চার্জ নাই, সেটাকে বলা হচ্ছে রেন্ট অফ মিটার। তাহলে এই হচ্ছে তোমার ক্রেডিট,
এখানে লায়াবিলিটি আছে আর ইনকাম আছে। এই ডেবিট, এখানে অ্যাসেট আছে এবং এক্সপেন্স গুলো আছে। এবার কিছু অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়। তোমরা অনেক দিন থেকে সমন্বয় করেছো, এখানেও সমন্বয় নতুন কোনো বিষয় না। বলা আছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন, অবচয় ধার্য করতে হবে কার উপরে? মেশিনারি, ল্যান্ড এবং মেন্স। তোমার তিনটা ফিক্সড অ্যাসেট আছে, একটা, দুইটা, তিনটা ফিক্সড অ্যাসেট আছে, তার উপরে অবচয় ধার্য করতে হবে। এরপরে আসো, জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড আপ টাকা 2500, অর্থাৎ জেনারেল রিজার্ভ তৈরি করতে হবে 2500 টাকা দিয়ে। আর তুমি তোমার কোম্পানির জন্য একটা সঞ্চয় তহবিল তৈরি করবা, অর্থাৎ লাভের কিছু অংশ সঞ্চয় করবা 2500 টাকা দিয়ে। এটা কি হবে আমি অঙ্ক করার সময় বলবো। ডিক্রি অফ কম্পেনসেশন, ডিক্রি নট ডিগ্রি, ডিক্রি সমন of compensation of টাকা 2000 has been issued by the court upon a party who consumed electricity through a false line. বিষয়টা হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানি তোমার যে লাইন আছে, ইলেকট্রিক লাইন, অর্থাৎ বিভিন্ন পোল আছে, পোলের সাথে তার আছে, তারের মাধ্যমে ইলেকট্রিসিটি বিভিন্ন বাসায় তুমি পৌঁছে দাও। তেমনি ভাবে কোনো এক ব্যক্তি তোমার পোল থেকে ফলস লাইন ব্যবহার করে ইলেকট্রিসিটি ব্যবহার করছিল। এখন তুমি সেটা ধরে তার এগেইনস্টে কোর্টে কেস করেছো। কোর্ট তার বিরুদ্ধে ডিক্রি জারি করেছে ফর কম্পেনসেশন, ক্ষতিপূরণের জন্য। কোর্ট তাকে বলেছে তুমি ক্ষতিপূরণ দিবে, অর্থাৎ সে ব্যক্তি ক্ষতিপূরণ দিবে তোমাকে, তুমি পাবে। যেহেতু তুমি পাবে, তোমার ইনকাম। বলা আছে ডিক্রি অফ কম্পেনসেশন, ক্ষতিপূরণের জন্য সমন জারি করেছে, ডিক্রি দিয়েছে, অফ টাকা 2000 has been issued by court, কোর্ট এটা ইস্যু করেছে আপন এ পার্টি, একজন লোকের বিরুদ্ধে, একজন কাস্টমারের বিরুদ্ধে, who consumed, যে ব্যবহার করেছিল ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, থ্রো এ ফলস লাইন। ফলস লাইন অর্থাৎ চুরির মাধ্যমে, বা সেটা বলি যে যেটা জেনুইন না, আসল না, নকল লাইন, অর্থাৎ তোমার অগোচরে সে বিদ্যুৎ ব্যবহার করেছে তোমার কোম্পানির, তাই তার বিপক্ষে কোর্ট ডিক্রি জারি করেছে যে 2000 টাকা সে যেন তোমাকে দেয়, সে দিবে, তুমি পাবে, এটা তোমার ইনকাম। আমি বলেছিলাম রিকোয়ারমেন্ট 4টে, রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। কয়টা রিকোয়ারমেন্ট? 4টে, রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে এই হচ্ছে অঙ্ক, কিছু অ্যাডজাস্টমেন্ট এবং রিকোয়ারমেন্ট। আমি করব এই 4টে, তবে প্রথমে আমি রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্ট করব, কেননা আমার জায়গার স্বল্পতা আছে, আমার বোর্ডে জায়গা কম। আমি রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট শেষ করব, তারপরে দেখাবো ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। তো আমরা সমাধান করি প্রথমে রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে আমরা শুরু করি রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্ট। আমি বলেছিলাম রেভিনিউ অ্যাকাউন্টে সকল প্রকার খরচ এবং ইনকাম গুলো দেখাবো। সকল খরচ এবং ইনকাম গুলো আমরা দেখি। আমি বলেছিলাম এগুলো সব অ্যাসেট, খরচ এখান থেকে শুরু হয়েছে। প্রথমে কস্ট অফ জেনারেটিং ইলেকট্রিসিটি একটা খরচ, ডিস্ট্রিবিউটিং ইলেকট্রিসিটি দুইটা খরচ, রেন্ট এন্ড রেটস তিনটা খরচ, ম্যানেজমেন্ট এক্সপেন্স চারটা খরচ। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটা খরচ, তবে এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে আমি বলেছিলাম সকল খরচ রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো, তবে ইন্টারেস্ট নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো। এবার আসো ইন্টারিম ডিভিডেন্ড, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। একটা কোম্পানি যদি বছর শেষ হওয়ার আগে লভ্যাংশ প্রদান করে তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অর্থাৎ বছরের মাঝখানে যে কোনো সময় দিতে পারে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সাধারণত লাভ থেকে দেওয়া হয়।
আর লাভ বের করা হয় কার মাধ্যমে? নেট রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে। সুতরাং আমরা আগে লাভ বের করব, তারপরে লভ্যাংশ দিব। সুতরাং এটাকে বলা হবে পোস্ট ইনকাম এক্সপেন্ডিচার। পোস্ট ইনকাম এক্সপেন্ডিচার, ইনকামের পরবর্তী খরচ, ইনকাম করার পরে খরচ, যা আমরা এখানে ইনকাম বের হবে তারপরে এখানে খরচ হিসেবে দেখাবো। তাহলে এটাও খরচ, এই দুইটাও খরচ, তবে এখানে বসবে। এটা অ্যাসেট, এটা অ্যাসেট। তো আমরা বসাই আগে খরচগুলো। কস্ট অফ জেনারেটিং ইলেকট্রিসিটি, শিক্ষার্থীর আমার জায়গা কম, আমি সংক্ষেপে লিখলাম ELEC, বুঝে নিব ইলেকট্রিসিটি। This is 4000. Cost of distributing electricity, আমরা দেখতে পাচ্ছি 500 টাকা। রেন্ট এন্ড ট্যাক্সেস, আমরা দেখতে পাচ্ছি 600 টাকা। ম্যানেজমেন্ট এক্সপেন্স 1500 টাকা। টাকা। তাহলে চারটে বসানো হয়ে গেল। এবার আমরা বলেছিলাম যে স্যার আমরা ইনকাম গুলো দেখাবো। খেয়াল করো, ইনকাম একটা হচ্ছে সেল অফ কারেন্ট, $24,000। আর এটা হচ্ছে রেন্ট অফ মিটার্স, রেন্ট অফ মিটার্স 1000। আমার ট্রায়াল ব্যালেন্সে যে ইনকাম এবং এক্সপেন্স গুলো ছিল সেটা দেখানো হয়ে গেছে। আমি এখানে টিক চিহ্ন দিয়েছি, তার মানে এগুলো কাজ শেষ। এখন আমি অ্যাডজাস্টমেন্ট দেখবো। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন, মেশিনারি 6%, ল্যান্ড 2%, আর মেন্স 4%। আমরা নিই ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্টে আমরা পাঠাবো। আমি গত ক্লাসে বলেছিলাম যে ফিক্সড অ্যাসেট গুলো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো, আর ডেপ্রিসিয়েশন হয় ফিক্সড অ্যাসেটের উপরে। অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা ফিক্সড অ্যাসেট থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে ডেপ্রিসিয়েশন ধরবো সেটা ডেপ্রিসিয়েশনটা ফিক্সড অ্যাসেট থেকে, অর্থাৎ ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট থেকে বাদ দেবো সেই সুযোগ নাই। তাই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্টের সাথে আমরা যোগ করব। অর্থাৎ এখানে বের করে আমরা ব্যালেন্স শিটে গিয়ে ডেপ্রিসিয়েশন ফান্ডের সাথে যোগ করে দেব। এখন প্রশ্নে বলা আছে মেশিনারির উপর 6% ডেপ্রিসিয়েশন। দেখো, তোমাদের গত বছর পর্যন্ত মেশিনারি ছিল 50,000, আর চলতি বছরে কেনা হয়েছে 10,000। তাহলে গত বছরে যে মেশিন ছিল 50,000, তার উপরে আমার 1 বছর অবশ্যই নিতে হবে। আর চলতি বছরে যে 10,000 টাকার মেশিন কেনা হয়েছে, কবে কেনা হয়েছে প্রশ্নে বলা নাই। আমি যদি ধরে নিই যে এটা বছরের শুরুতে কেনা হয়েছে, তাহলে পুরো বছর অবশ্যই লাগবে। যদি ধরে নিই বছরের মাঝখানে কেনা হয়েছে, তাহলে অর্ধেক বছরের অবশ্যই নিতে হবে। আর যদি ধরে নিয়ে বছরের শেষে কেনা হয়েছে, তাহলে অবশ্যই লাগবে না, ডেপ্রিসিয়েশন লাগবে না। তাহলে কনফিউশন এটা নিয়ে, এর উপর ডেপ্রিসিয়েশন নিব না। এক একজন রাইটার এক একভাবে করে। তুমি ইচ্ছা করলে নিতেও পারো, নাও নিতে পারো। নাও বা না নাও সেটা টিকা দিয়ে দিবে। তা আমি ধরে নিচ্ছি আমি এই বছরে যে মেশিন কেনা হয়েছে, যেহেতু তারিখ দেওয়া নাই, আমি জানি না কখন কেনা হয়েছে,
তাই আমি এটার উপর ডেপ্রিসিয়েশন নিব না, নিব এটার উপরে মেশিনারি 6%। 50,000 এর 6% মানে 3,000। এরপরে ল্যান্ড 2%। ল্যান্ড গত বছর ছিল 10,000, এই বছর কিনেছি 6,000। আমি টাকার উপরে নিব, পরে টিকা দিয়ে দিব। ল্যান্ড 10,000 এর 2% মানে 200। এবার মেন্স 4%। মেন্স গত বছর ছিল 20,000, এই বছর কেনা হয়েছে 5,000, মোট 25,000। আমি এই বছরের তারিখ যেহেতু জানি না, আমি এই টাকার উপর নিব। মেন্স 20,000 এর 4% মানে 800, অর্থাৎ আমার ডেপ্রিসিয়েশন হলো 4,000। তাহলে এটা হলো। এবার জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড অফ বাই 2,500। সঞ্চয় করতে হবে 2,500 টাকা দিয়ে। সঞ্চয় করব আমরা প্রফিট থেকে, অর্থাৎ আগে প্রফিট বের করব এখানে, তারপরে আমরা সঞ্চয় করব। এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের কাজ। আর এখানে বলেছিলাম যে একটা কম্পেনসেশন পাওয়া যাবে, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ যদি তুমি পাও, এটা তোমার ইনকাম। কম্পেনসেশন রেভিনিউ 2,000। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার রেভিনিউ অ্যাকাউন্ট। আমি এখন যোগ করে দিই 27,000। এটা হলো 27,000। 27,000 থেকে আমরা এটা বাদ দিই 4,000, 500, 6,000, 1,500 এবং 4,000। আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করার পর কত হবে? 27,000 থেকে আমি এটা বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের প্রফিট। আমরা কোথায় ট্রান্সফার করব? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। তাই ট্রান্সফারড টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। বাদ দিলে আমার থাকছে 16,400 টাকা। তাহলে এটা যোগ করে আমরা এগুলো বাদ দিয়েছি, অবশিষ্ট হচ্ছে 16,400 টাকা। দিস ইজ রেভিনিউ অ্যাকাউন্ট। এখন আমি শুরু করবো নিট রেভিনিউ অ্যাকাউন্ট। নিট রেভিনিউ অ্যাকাউন্ট আমি বলেছিলাম প্রথমে বসবে ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডি মানে গত বছর ব্যালেন্স, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এটা ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে দেওয়া থাকবে, খেয়াল করো দেওয়া আছে। নিট রেভিনিউ অ্যাকাউন্ট। এখন নিট রেভিনিউ অ্যাকাউন্ট আমি বলেছিলাম যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া থাকবে, অর্থাৎ তোমার যে রেভিনিউ ছিল গত বছর, যে রেভিনিউ হয়েছিল পুরো টাকা খরচ করনি, কিছু টাকা কিছু ব্যালেন্স তোমার হাতে আছে, সে ব্যালেন্সটা আমরা আগে লিখব। ব্যালেন্স বিডি এই যে দেওয়া আছে, ব্যালেন্স বিডি 3,000। আর এই বছর প্রফিট করেছি 16,400 টাকা। প্রফিট ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট 16,400, মোট 19,400। গত বছর তোমার কাছে প্রফিটের অবশিষ্ট ছিল 3,000, এই বছর প্রফিট করেছে 16,400,
তোমার হাতে 19,400 টাকা আছে। এর মধ্যে কি কি খরচ করবে, এর মধ্যে কি কি খরচ হবে? আমি বলেছিলাম যে কোনো ইন্টারেস্ট হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্টে প্রথমে বসাবো। প্রশ্নে দেওয়া আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1000, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1000। আমরা পেড করেছি 1000। তোমাকে একটা পরিচ্ছন্ন ধারণা দেওয়া আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, অর্থাৎ ডিবেঞ্চারের ওপরে সুদ। ডিবেঞ্চার এক ধরনের ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ। তা আমি ঋণের উপর সুদ যে দিয়েছি, ঋণের পরিমাণ জানা দরকার। 6% ডিবেঞ্চার 25,000, আমাদের ডিবেঞ্চারের পরিমাণ ছিল 25,000। সুদের হার ইন্টারেস্ট রেট 6%, সে অনুযায়ী ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হয় 1,500। অথচ তুমি দিয়েছো কত? 1,000। তাহলে ডিউ আছে কত? 500। ইন্টারেস্ট ডিউ আছে 500। এরপর আমরা দেখব যে পোস্ট ইনকাম এক্সপেন্ডিচার, ইনকামের পরবর্তী খরচগুলো কি কি। অর্থাৎ আগে ইনকাম করব, তারপর খরচ করব। ইনকামের পরবর্তী খরচগুলো হয় ডিভিডেন্ড এবং কোন প্রকার সঞ্চয়। আমরা দেখি ইন্টারিম ডিভিডেন্ড বলা আছে 2,500। আমি আবার বলছি পোস্ট ইনকাম এক্সপেন্ডিচার, যে এক্সপেন্স গুলো, যে খরচগুলো হবে ইনকাম হওয়ার পরে। অর্থাৎ ইনকাম হলে খরচ হবে, না হলে খরচ হবে না। ইনকাম হলে খরচগুলো দিতে হবে, না হলে দিতে হবে না। কারণ ডিভিডেন্ড মানে লাভের অংশ, লাভ করলে তার অংশ দিবে, না হলে দিবে না। অর্থাৎ আগে লাভ বের করতে হবে, তারপরে লভ্যাংশ দিবে। লাভ বের করেছি কোথায়? এখানে। আগে লাভ বের করি, তারপরে লভ্যাংশ দিব। এই জন্যে কখনোই রেভিনিউ অ্যাকাউন্টে লভ্যাংশ দেখানো যায় না, দেখাতে হয় নেট রেভিনিউ অ্যাকাউন্টে। এটা ইনকাম করে তারপরে লভ্যাংশ। এরপরে আসো, বলা আছে জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড অফ 2,500। জেনারেল রিজার্ভ সৃষ্টি করতে হবে 2,500 টাকা দিয়ে। অর্থাৎ সঞ্চয় করতে হবে 2,500 টাকা দিয়ে। সঞ্চয় কোথা থেকে করবা? অবশ্যই লাভ করতে হবে। লাভ না করলে কি সঞ্চয় করা যাবে? তাহলে এটা লাভের পরবর্তী খরচ, পোস্ট ইনকাম এক্সপেন্ডিচার, অর্থাৎ লাভ করে টাকা সরিয়ে সঞ্চয় করবা। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। এটা আমরা যোগ করি 19,400 টাকা। এখান থেকে আমরা এগুলো বিয়োগ করি। এর নাম হচ্ছে ব্যালেন্স সিডি। $12,900 টাকা। এই টাকাটা যা প্রফিট হচ্ছে, প্রফিট থেকে খরচ করার পর এত টাকা আছে, আসলে টাকাটা কার? শেয়ার হোল্ডারদের। তাই এর আরেকটা নাম আছে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। তোমরা ইচ্ছা করলে ব্যালেন্স সিডি লিখতে পারো, অথবা লিখতে পারো প্রফিট অ্যাভেলেবল, প্রফিট হাতে আছে ফর ডিভিডেন্ড। কারণ এই টাকাটা শেয়ার হোল্ডারদের, এদের মধ্যে ডিভিডেন্ড ভাগ করে দিতে হবে টাকাটা। যদি কখনো কোম্পানি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে টাকাটা না রাখা সম্ভব হয়, তাহলে শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করে দিতে হবে। তাই বলা আছে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, এই হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট।
আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যদি ডেপ্রিসিয়েশন ধরতে হয় তাহলে ডেপ্রিসিয়েশন ধরার ক্ষেত্রে কিছু কনফিউশন কাজ করতেই পারে। এই যে এই বছর যে সম্পত্তি কিনেছি, একটা দুইটা তিনটা, কবে কিনেছি তারিখ দেওয়া নাই, এই জন্য আমি এর উপর অবচয় ধরে নিই। তাই ক্ষেত্রে টিকা দিয়েছি ইট ইজ অ্যাসিউম দ্যাট, ধরা হলো যে depreciation, fixed asset purchased at the end of this year, এই ফিক্সড অ্যাসেট গুলো এই বছরের শেষে কেনা হয়েছিল, এই বছরের শেষে কেনা হয়েছিল। therefore অতএব no depreciation has been calculated on those, এইগুলোর উপর ওইগুলোর উপর এই বছরের কোনো ডেপ্রিসিয়েশন ধার্য করা হয়নি। তাহলে এই টিকাটা এবং এই নোটসটা তোমরা অঙ্কের শেষে দিয়ে দিবে। না দিলে খুব একটা ক্ষতি হবে না, তবে দিয়ে দেওয়া উত্তম, তাতে মার্কস ভালো পাওয়া যাবে। তো এই হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্ট। আমি এখন তোমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট দেখাবো। শিক্ষার্থীরা, আমি এখন শুরু করতে যাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। আমরা অলরেডি এখান থেকে কিছু আইটেম রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসিয়ে দিয়েছি, আর বাকিটুকু আছে ব্যালেন্স শিটের জন্য। তাহলে এখন আমরা শুরু করি। মেশিনারি, এটা অবশ্যই ফিক্সড অ্যাসেট, আর আমি বলেছিলাম সমস্ত ফিক্সড অ্যাসেট গুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে আর বাদ বাকিগুলো ব্যালেন্স শিটে। আমরা দেখছি মেশিনারি গত বছর পর্যন্ত 50,000 বলা আছে, অ্যামাউন্ট এক্সপেন্ডেড আপ টু জুন 30, 2018, অর্থাৎ গত বছর পর্যন্ত আমাদের খরচ মেশিন ছিল 50,000। খেয়াল করো, এই বছরে কিনেছি আমরা 10,000, টোটাল 60,000। তাহলে এটার কাজ শেষ। ল্যান্ড গত বছর পর্যন্ত ছিল 10,000, এই বছরে কেনা হচ্ছে 6,000। ল্যান্ড 10,000 এবং 6,000, টোটাল 16,000। কমপ্লিট। মেন্স গত বছর ছিল 20,000, এই বছরে 5,000। মেন্স 20,000, 5,000, 25,000। আমি তোমাদের বলেছিলাম ডেবিট দিকে থাকে অ্যাসেট এবং এক্সপেন্স গুলো। আমরা এক্সপেন্স গুলো অলরেডি রেভিনিউ এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসিয়ে দিয়েছি। এখানে থাকে অ্যাসেট এবং এক্সপেন্স। আমরা অলরেডি এক্সপেন্স গুলো নিট রেভিনিউ অ্যাকাউন্ট এবং রেভিনিউ অ্যাকাউন্টে পোস্টিং দিয়েছি। এখন অবশিষ্ট আছে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে ফিক্সড অ্যাসেট গুলো বসবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর বাদ বাকিগুলো ব্যালেন্স শিটে আমরা বসাই। এরপরে আসো, এই পর্যন্ত হয়েছে। এবার থাকলো স্টোর অন হ্যান্ড, এটা কারেন্ট অ্যাসেট। অ্যাসেট দিকে স্টোরস অন হ্যান্ড, জেনারেল ব্যালেন্স শিট 600, কমপ্লিট। ক্যাশ 500, কমপ্লিট। কস্ট অফ জেনারেটিং ইলেকট্রিসিটি বসিয়েছি, এটা বসানো হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। এখন থাকলো ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক 27,500। এরপরে থাকলো ডেটর্স ফর কারেন্ট, debtors 5,000। তাহলে ডেবিট দিকে যা কিছু আছে আমাদের পোস্টিং দেওয়া শেষ। এবার ক্রেডিট দিকে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। আমি বলেছিলাম ক্রেডিট দিকে থাকে কি, লায়াবিলিটি থাকে
ইনকাম থাকে এবং ক্যাপিটাল থাকে। ক্রেডিট দিকে থাকে, লায়াবিলিটি থাকে, ইনকাম থাকে এবং ক্যাপিটাল থাকে, তিন ধরনের জিনিস থাকে। তো আমরা ক্যাপিটাল এবং দীর্ঘমেয়াদী দায় এখানে বসাবো, ক্যাপিটাল এবং লং টার্ম লায়াবিলিটি এখানে বসাবো, আর বাদ বাকি অন্য লায়াবিলিটি গুলো লায়াবিলিটি দিকে বসাবো। তো আমরা দেখি শেয়ার ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আমাদের ছিল 60,000, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000, কিন্তু বলা নাই যে এটা গত বছরের নাকি এই বছরের। যেহেতু বলা নাই তাহলে এটা অবশ্যই আগের বছরের, কেননা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে গত বছর আর মূলধন কোম্পানি শুরু থেকেই থাকে। তাছাড়া ক্যাপিটাল সম্পর্কে যদি মেনশন না করা থাকে এই বছরের কত, তাহলে আমরা বুঝবো যা কিছু আছে সেটা গত বছরের, কেননা ক্যাপিটাল আছে প্রশ্নের জন্মলগ্ন থেকে, প্রতিষ্ঠানের শুরু থেকে ক্যাপিটাল আছে। তাহলে ক্যাপিটাল আগে থেকে ছিল, গত বছর থেকে ছিল, আর এই বছরে যদি হতে হয় প্রশ্নে মেনশন করা থাকতে হবে। তাহলে ক্যাপিটালটা গত বছরের 60,000, এই বছরের নাই, টোটাল 60,000। এবার ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানেই হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি মূলধন হিসাবে কাজ করে, লং টার্ম লায়াবিলিটি প্রতিষ্ঠানের ক্যাপিটাল হিসাবে বা মূলধন হিসাবে কাজ করে, তাই এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাতে হয়। তাছাড়া আমি তোমাদের স্ট্রাকচার দিয়ে দিয়েছিলাম 6% ডিবেঞ্চার, 25,000। এক্ষেত্রে উল্লেখ নাই এটা গত বছরের নাকি এবছরের, যেহেতু উল্লেখ নাই তাহলে বুঝবো এটা আগে থেকেই ছিল। 25,000, 25,000। এবার ক্রেডিটর্স, অবশ্যই কারেন্ট লায়াবিলিটি, ক্রেডিটর্স 2,000। আমি আবার বলছি ক্রেডিট থেকে থাকে ক্যাপিটাল, লং টার্ম লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি এবং ইনকাম। আমরা ইনকামগুলো রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এবার থাকলো লং টার্ম লায়াবিলিটি, ক্যাপিটাল এবং কারেন্ট লায়াবিলিটি। ক্যাপিটাল এবং লং টার্ম লায়াবিলিটি সবসময় ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে, আর বাকি যা থাকলো কারেন্ট লায়াবিলিটি ব্যালেন্স শিটের লায়াবিলিটি থেকে। এবার আসলে ডেপ্রিসিয়েশন ফান্ড, ডেপ্রিসিয়েশন ফান্ড তোমার কাছে ছিল 30,000 ব্যালেন্স, 30,000, আর রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে চলতি বছরের ডেপ্রিসিয়েশন দেখিয়েছি 4,000 টাকা। তোমরা দেখে নেবে, আমার এখানে দেখানোর সুযোগ নেই, আমি অলরেডি বোর্ড থেকে মুছে দিয়েছি, যার জন্য এখানে দেখা যাচ্ছে না। তোমরা রেভিনিউ অ্যাকাউন্ট দেখে নেবে, ওখানে 4,000 ছিল। অ্যাডিশনস, অর্থাৎ ডেপ্রিসিয়েশন বাবদ আগে থেকে তোমাদের ফান্ডে ছিল 30,000, নতুন ভাবে যোগ হলো 4,000, 34,000। এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আমরা এটা আসি, ডেপ্রিসিয়েশন কাজ হয়ে গেছে। আমরা জেনারেল রিজার্ভ সৃষ্টি করেছি, যে কোনো রিজার্ভ লায়াবিলিটি $2,500। এই টাকাটা আমি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসিয়েছিলাম 2,500 টাকা, আরেকবার লায়াবিলিটি। এবার কম্পেনসেশন রেভিনিউ আমি এটা রেভিনিউ অ্যাকাউন্টে বসিয়েছিলাম ইনকাম হিসাবে, আর যেহেতু এটা পাওয়া যাবে তাই অ্যাসেট। কম্পেনসেশন
রিসিভেবল, এটা কমপ্লিট। আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, ডিবেঞ্চারের সুদ 500 টাকা বাকি ছিল, ডিবেঞ্চারের সুদ 500 টাকা বাকি ছিল, ইন্টারেস্ট পেয়েবল 500। আমাদের পোস্টিং শেষ, এখন ক্লোজিং এর পালা। এখন আমরা দেখি নিট রেভিনিউ অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স ছিল 12,900 টাকা। নিট রেভিনিউ অ্যাকাউন্ট 12,900। এবার আমরা এটা ক্লোজ করব, পরে এখানে পোস্টিং দেব। আমি অঙ্ক মিলানোর স্বার্থে এখানে আমরা দেখতে পাচ্ছি 1,01,000, 1,01,000, 1,01,000 টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা ফিক্সড অ্যাসেটের পিছনে আমরা জানি যে অ্যাসেট ক্রয় করে খরচ করলে তাকে বলা হয় মূলধন জাতীয় খরচ, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ ফিক্সড অ্যাসেটের পিছনে আমরা খরচ করেছি 1,01,000 টাকা। এই 1,01,000 টাকা আমরা অ্যাসেট দিকে বসাবো টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, $1,01,000। অনুরূপ ভাবে এটা আমরা যোগ করি টোটাল ক্যাপিটাল রিসিট 85,000। এই যে টোটাল আমরা মূলধন বাবদ পেয়েছি, আমাদের ক্যাপিটাল রিসিট হচ্ছে 85,000, আমরা এখানে বসিয়ে দিব। আমাদের পোস্টিং শেষ, দুই সাইড যোগ করলে আমাদের মিলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে আমি দুই সাইড যোগ করলাম, এই অ্যামাউন্টটা এখানে এনেছি, এটা এখানে এনেছি। আসলে আমি যদি একটা ব্যালেন্স শিট করতাম তাহলে কি করতাম, এগুলো তো মূলত এখানেই বসাতে হতো, এটা তো মূলত এখানেই বসাতে হতো। আমি দুই সাইড যোগ করব, দুই সাইড মিলে গেছে, তাহলে অঙ্ক আমাদের কমপ্লিট। কিন্তু এটা কি দেখতে অসমাপ্ত লাগছে না? এটা দেখতে অসমাপ্ত লাগছে, তাই আমি এটাকে সমাপ্ত করব। কিভাবে করব দেখি তো। আমরা টোটাল থেকে শুরু করি, এখানে কত 1,01,000, এখানে কত 85,000। তাহলে আমি এটা আগে কমপ্লিট করি। তাহলে লিখলাম 1,01,000 1,01,000, তাহলে কোন দিকে কম হলো? এই দিকে। তাহলে আমরা লিখবো ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট 16,000। টোটালটা কমপ্লিট করলাম। এখন আস্তে আস্তে করি। আমরা এখানে দেখতে পাচ্ছি 21,000, এখানে নীল, তাহলে 21,000 এখানে লিখি, 21,000 লিখি, ব্যালেন্স 21,000। এবার আমরা এটা যোগ করি 80,000, 85,000, 85,000, 85,000, balance of capital account 5,000। তাহলে শিক্ষার্থীরা
এই যে এই কাজটুকু করলাম, আসলে আমার এইখানে এই অ্যামাউন্টটা এখানে চলে এসেছে, আর এই অ্যামাউন্টটা এখানে চলে এসেছে। এগুলো কিন্তু বেসিক্যালি কোনো কাজ নাই, তবে কোনো কিছু কি অসমাপ্ত ভালো? এটাকে সমাপ্ত করার জন্য আমরা যোগ বিয়োগটা করেছি, এর কোনো প্রভাব ব্যালেন্স শিটে নাই। তোমরা প্রথমে এই টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে নেবে, এই টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে নেবে, দিয়ে দুই সাইড যোগ করে দেখবে। দুই সাইড যদি মিলে যায় তারপর অঙ্ক হয়ে গেছে, তারপরে এটা আস্তে আস্তে ক্লোজ করবা। তো শিক্ষার্থীরা, আজকের মতো এখানে আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা তোমাদের বোঝানোর। অনেক সমস্যা থাকতেই পারে, যেমন কিছুক্ষণ আগে আমি এখানে ভুল ক্রমে লিখেছিলাম ২৭,৫০০, এটা আসলে হবে ২৭,৮০০। এটাকে আমাকে আবার এটা কারেক্ট করতে হচ্ছে, সঠিক করে আবার বসাতে হচ্ছে। তো ভুল ত্রুটি আমারও হতে পারে, অনেক সময় লিখতে সমস্যা হতে পারে, অস্পষ্টতা থাকতে পারে। তোমরা চেষ্টা করবে মনোযোগ দিয়ে শেখার। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কি কি তোমাদের আরো জানা দরকার প্রশ্ন কমেন্ট বক্সে লিখে দেবে, আমি চেষ্টা করবো উত্তর দিতে। এনিওয়ে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা এটা মনোযোগ দিয়ে স্টাডি করবে। পরের ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই। আমি আবার বলছি, তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো রিপিটেডলি দেখবে। তোমরা জানো তোমাদের পরীক্ষা কবে হবে? জানো না, আমরাও জানি না কবে স্বাভাবিক হবে। সুতরাং অনলাইন ক্লাসের উপর ডিপেন্ড করতে হবে তোমাদের অনেকখানি। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, আর আমিও চেষ্টা করব যত সম্ভব ক্লাসগুলো ক্লিয়ার করে রাখা। আল্লাহ হাফেজ।